ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। বঙ্গবন্ধু প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বিএনপির সংসদে যাওয়া গণতন্ত্রের জন্য ইতিবাচক মন্তব্য তথ্যমন্ত্রীর। গ্যাসের দাম বাড়লে ধ্বংসের মুখে পড়বে তৈরি পোশাক সহ শিল্প খাত, আশঙ্কা মালিকদের। দাম না বাড়িয়ে শিল্প জ্বালানি নীতি করার তাগিদ। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর আশ্বাসে নৌ ধর্মঘট স্থগিত করল শ্রমিকরা। দাবি মানা না হলে আবারও ধর্মঘটের হুঁশিয়ারি। এবং সিলগালা করে পুলিশ হেফাজতে বিজিএমএ ভবন, মালামাল সরানো শেষ হলে ভাঙার প্রক্রিয়া শুরু হবে জানালো রাজু। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর টিভির সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি আফসানা সুরাইয়া। বিস্তারিত সংবাদ। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। 1971 সালের এই দিনে একটি ভূখণ্ড ও একটি পতাকার মালিকানার পথে এক ধাপ এগিয়ে যায় বীর বাঙালি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে স্বাধীন বাংলার প্রথম সরকার শপথ নেয় 17 এপ্রিল। মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম বাগানে যাত্রা শুরু করে স্বাধীন বাংলার প্রথম সরকার। বিস্তারিত রুহুল আমিন তুহিনের রিপোর্টে। 25শে মার্চ কালরাতে হত্যাযজ্ঞ শুরুর পরই গ্রেফতার করা হয় বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তবে আগে থেকেই যুদ্ধ ও দেশ পরিচালনার নির্দেশনা দিয়ে রেখেছিলেন বঙ্গবন্ধু। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। সে অনুযায়ী মুক্তি সংগ্রামে আন্তর্জাতিক সমর্থন পেতে 10ই এপ্রিল গঠন করা হয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। 17ই এপ্রিল তাজউদ্দিন আহমদ আওয়ামী লীগের এমএনএ এবং এমপিদের নিয়ে কুষ্টিয়া জেলার সীমান্তে এক অধিবেশন আহ্বান করেন। ওই অধিবেশনে সর্বসম্মতিক্রমে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনার জন্য মন্ত্রিপরিষদ গঠন করা হয়। মেহেরপুরের বৈদ্যনাথ তলার এক অম্রকাননে শুরু হয় নতুন সরকারের দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা। বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে শপথ নেয় বাংলাদেশের প্রথম সরকার। জাতির পিতার অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলামকে করা হয় অস্থায়ী রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তাজউদ্দিন আহমেদ। ক্যাপ্টেন এম মনসুর আলী, খন্দকার মোশতাক আহমেদ ও AHM কামরুজ্জামান মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নেন। নতুন রাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে কর্নেল MAG ওসমানী এবং সেনাবাহিনীর চিফ অব স্টাফ পদে কর্নেল আব্দুর রবের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উভয়ই বক্তব্য দেন। Governments of the world, big and the small power, the Afro-Asian countries and to the European countries, to realize it, recognize it, to come to our help and to do something positive to elevate the misery of the unfortunate people of Bangladesh. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের খবর দেশি বিদেশি গণমাধ্যম গুরুত্বের সাথে প্রকাশ করে। সরকারের আনুষ্ঠানিক আত্মপ্রকাশে বিশ্বের দরবারে বাংলাদেশ নামে রাষ্ট্রটি পরিচিতি পায় আপন মহিমায়। অস্থায়ী সরকারের নেতৃত্বে বিজয়ের পথে দৃপ্ত পায়ে এগিয়ে যায় বীর মুক্তিযোদ্ধারা। রুহুল আমিন তুহিন, RTV। এদিকে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সকালে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি হিসেবেও। এ সময় বিএনপির সংসদে যাওয়া গণতন্ত্রের জন্য ইতিবাচক বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মারুফ রেজার রিপোর্ট। ঐতিহাসিক এ দিনটি শুরু হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। শুরুতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মন্ত্রিসভার সদস্য ও দলের সিনিয়র নেতাদের নিয়ে ফের শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভানেত্রী।
এ সময় বিএনপির মুজিবনগর দিবস পালন না করা নিয়ে প্রশ্ন তোলেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদ। কথা বলেন বিএনপির সংসদে যাওয়া না যাওয়া প্রসঙ্গেও। বিএনপিকে কখনো এই দিনটি পালন করতে আমরা দেখি নাই। তাদের নেতা যেই সরকারের কর্মচারী হিসেবে সেক্টর কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছিলেন এবং এই সরকারের কাছ থেকে তিনি প্রতি মাসে বেতনও পেতেন, তারা এই দিনটি পালন করে না। যারা মুজিবনগর দিবস পালন করে না তারা আসলে স্বাধীনতা সার্বভৌমত্বকে কতটুকু বিশ্বাস করে সেটি হচ্ছে প্রশ্ন। তাদেরকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের সম্মানার্থে, গণতন্ত্রকে সংহত করার স্বার্থে আমি মনে করি তারা শপথ গ্রহণ করা উচিত। শীর্ষ পর্যায়ের নেতাদের পর জাতির পিতার প্রতি একে একে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মারুফ রেজা, RTV, ঢাকা। ঐতিহাসিক মুজিবনগর দিবসে ভোরে সূর্যোদয়ের সাথে সাথে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি পালনের কর্মসূচি শুরু হয়। মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি ও পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বিহুগলের সুরে জাতীয় পতাকা উত্তোলন করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিন মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ নেয়। এবারে অন্যান্য প্রসঙ্গ। নতুন করে গ্যাসের দাম বাড়ানো হলে ধ্বংসের মুখে পড়বে তৈরি পোশাক সহ সব ধরনের শিল্প খাত, এমন আশঙ্কা শিল্প মালিকদের। তারা বলেছেন, যখন তখন গ্যাসের দাম না বাড়িয়ে আগামী 10 বছরের জন্য শিল্প জ্বালানি নীতি করা দরকার। অন্যদিকে প্রত্যেকটি গ্যাস কোম্পানি লাভে আছে দাবি করে বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানো পুরোপুরি অযৌক্তিক। গ্যাস খাত নিয়ে সেলিম মালিকের ধারাবাহিক রিপোর্টের তৃতীয় পর্ব, ছবি তুলেছেন নিহার নন্দী। আশুলিয়া শিল্প এলাকায় গ্যাস চালিত ক্যাপটিভ বিদ্যুতের উপর নির্ভর করে এই স্পিনিং মিলটি চলে। তবে মিল কর্তৃপক্ষের দাবি, দিনের বেলায় প্রায়ই গ্যাসের চাপ থাকে না, ফলে পুরোদমে উৎপাদনও সম্ভব হয় না। আমাদের এখানে একটা মেশিন চলছে আর একটা মেশিন বন্ধ, এরকম করে আমরা গ্যাস প্রেসার কারণে মেশিন বন্ধ রাখতে হয়, উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শিল্প মালিকদের অভিযোগ, এমনিতেই গ্যাসের সংকট, শ্রমিকদের বেতনও ক্রমে বাড়ছে। এমন বাস্তবতায় ফের গ্যাসের দাম বাড়ানো হলে কারখানায় হয়তো বন্ধ করে দিতে হবে। আগামী 10 বছর পর্যন্ত গ্যাসের দাম কখন কতটুকু বৃদ্ধি পাবে, সরকার আগে সেই রকম একটা পলিসি করুক। লং টার্ম একটা পলিসি আমাদেরকে দিলে আমরা সেইভাবে ইন্ডাস্ট্রিগুলোকে পরিচালনার জন্য প্রিপারেশন নিতে পারি। তা আমরা এই জিনিসটাই চাচ্ছি। বিশেষজ্ঞদের মতে এলএনজি আমদানির নামে গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া চললেও সেই গ্যাস এখনো আসেনি, ফলে দাম বাড়ানোর যৌক্তিকতাও নেই। 500 মিলিয়ন ঘনফুট যে আসবে এটা তো আমরা জানি না কবে আসবে, এটা আগামী 3 মাসে আসবে না আরও 6 মাস লাগবে না, ইভেন এই বছরও নাও আসতে পারে। এই সেবাটা দিল না, তার আগে দামটা বাড়ানো, এটাও তো ঠিক যৌক্তিক না। সুতরাং সেই অর্থে এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো স্কোপ নাই। গ্যাস কোম্পানিগুলোর অদক্ষতা ও দুর্নীতির দায় ভোক্তারা কেন বহন করবেন, প্রশ্ন এই বিশেষজ্ঞের। তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি তাদের শেয়ার হোল্ডারদের 35% প্রফিট দিচ্ছে। তো 35% প্রফিট খুবই বেশি লাভজনক প্রফিট, সাধারণত 15-20%-এর বেশি হওয়ার কথা নয়। তারপরেও গ্যাসের দাম কেন বাড়াতে হবে, এটা বোধগম্য নয়। সুতরাং প্রফিটের দৃষ্টিভঙ্গি থেকে এটা যৌক্তিক না। গণশুনানি করে ভোক্তা পর্যায়ে 103% পাশাপাশি শিল্প খাতে 132% হারে গ্যাসের দাম বাড়ানোর অযৌক্তিক প্রস্তাব দিয়েছে তিতাস সহ দেশের 7টি গ্যাস কোম্পানি। সামাজিক দায়বদ্ধতার প্রতি শ্রদ্ধা রেখে আপনি এটি বিবেচনা করবেন। সেলিম মালিক, RTV, ঢাকা। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ানের আশ্বাসে ধর্মঘট স্থগিত করেছে নৌযান শ্রমিকরা। এ সময় নৌযান শ্রমিক ফেডারেশনের নেতা চৌধুরী আশিকুল আলম 11 দফা দাবি বিবেচনার আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন। গেল রাত 1:15টার দিকে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে শ্রম ভবনের দীর্ঘ বৈঠকের পর এসব ঘোষণা আসে। সিদ্ধান্তে বলা হয়, 2016 সালের নভেম্বরে প্রকাশিত গেজেটে উল্লেখিত যেসব বিষয় বাস্তবায়িত হচ্ছে না সেসব বিষয় শ্রমিকদের লিখিত দাবির প্রেক্ষিতে সমাধানের কার্যক্রম গ্রহণ করা হবে। উভয় পক্ষ একমত হয়ে এবং শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ যে তাদের চলমান ধর্মঘট বা কর্মবিরতি প্রত্যাহার করেছেন, আমি
স্থগিত করছেন, এই জন্য আমি তাদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ ভবন সিলগালা করে পুলিশের হেফাজতে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। মালামাল অপসারণ প্রক্রিয়া শেষ করেই বিজিএমইএ ভবন ভাঙার প্রক্রিয়া শুরু করা হবে বলে জানান রাজুকের হাতিরঝিল প্রকল্প পরিচালক। দর্শক শাহাবুদ্দিন শিহাবকে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইজি। সর্বোচ্চ আদালত ভবন ভাঙার রায় দেওয়ার পর কয়েক দফা সময় নেয় তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। সবশেষ আদালতের দেয়া 7 মাস সময়সীমা শেষ হয় 12 এপ্রিল। নির্ধারিত সময় শেষ হয় মঙ্গলবার সকালে ভবন ভাঙার যন্ত্রপাতি ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের নিয়ে বিজিএমইএ ভবনের সামনে হাজির হন রাজুক কর্মকর্তারা। তবে প্রথম দিন ভবন ভাঙার চেয়ে খালি করার ওপরই জোর ছিল বেশি। দিনভর অবস্থানের পর 15 তলা ভবনে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় থেকে মালামাল সরিয়ে নেওয়া হয়। বিজিএমইএ ভবনে বিভিন্ন ব্যাংকের শাখার পাশাপাশি 19টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে কয়েক দফা সময় বেঁধে দেওয়ার পরও প্রতিষ্ঠানগুলো সব মালামাল সরিয়ে নিতে পারেনি। সবশেষ বেঁধে দেওয়া সময় সন্ধ্যা 7টা পার হওয়ার পর ভবনটি সিলগালা করে দেয় রাজুক কর্মকর্তারা। তবে ভবনের ভেতরে মালামাল সরিয়ে নিতে না পারা প্রতিষ্ঠানগুলো রাজুকের কাছে আবেদন করলে বিবেচনার কথা জানান রাজুকের হাতিরঝিল প্রকল্প পরিচালক। যে ভবনের ফ্লোরগুলো, সেই ফ্লোরগুলো সিলগালা করে বন্ধ করে দিয়েছি এবং এখন মেইন গেট আমরা বন্ধ করে দিয়েছি এবং আজকের মতো কার্যক্রম স্থগিত। মালামাল কিছুটা আছে, পুরোপুরি সরানো হয়নি, তবে ম্যাক্সিমাম সরিয়ে নিয়েছে। সেই ক্ষেত্রে যদি কেউ আবেদন করে যে আমাদের এই বিষয়ে বিজেপি আবেদন করতে পারে যে আমাদের একটা দিন সুযোগ দেওয়া হোক, যদি তারা সেটা করে তাহলে সেটা হয়তো কর্তৃপক্ষ বিবেচনা করতে পারে। পরে ভবনটি পুলিশের হেফাজতে দেয়া হয়। ঢাকার উত্তরায় সরকারের দেয়া 110 কাঠা জমিতে বিজিএমইএর নতুন ভবন হচ্ছে। 13 তলা ভবনের 6 তলার কাজ এরই মধ্যে শেষ হয়েছে, যা আগামী বছর পুরোপুরি শেষ হবে। নাজিফ ফরাইজি, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে হাতিরঝিলে আছেন সহকর্মী নাজিফ ফরাইজি, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নাজিব, ভবনে যে মালামাল রয়েছে তা সরানোর সিদ্ধান্ত হয়েছে কিনা এবং সেই সাথে ভবন ভাঙার কার্যক্রম শুরু হয়েছে কিনা এই বিষয়টি আমাদের জানাবেন। আফসানা, গতকাল রাতে যে এই বিজিএমইএ ভবনটি সিলগালা করা হয়েছে, তারপর কিন্তু ভবনটি পুলিশি হেফাজতে দেওয়া হয়েছে। ভবনটি সিলগালা অবস্থায় সামনে পুলিশ পাহারা দিচ্ছে, সেটি আপনি দেখতে পাচ্ছেন। তবে ভবনের ভেতরে যে মালামাল রয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান তাদের মালামাল সরিয়ে নিতে পারেনি, সেই যেসব প্রতিষ্ঠানের মালামাল রয়েছে সেসব প্রতিষ্ঠানের অনেক কর্মকর্তাই কিন্তু এখানে আছেন এবং তারা এখানে এসেছেন তাদের মালামালের বিষয়ে কি হবে সেটি জানার জন্য। তো এখন যারা আছেন, যারা গতকালকে মালামাল সরিয়ে নিতে পারেন, তারা অবস্থান করছেন। তবে সকাল থেকে এখন পর্যন্ত রাজুকের কোনো কর্মকর্তা এখানে আসেননি। গতকালকে তারা বুলডোজার সহ ভবন ভাঙার বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে যে তারা এসেছিলেন, তারা কিন্তু এখন আসেননি। আর এখানে যারা এসেছেন আমি তাদের সঙ্গে একটু কথা বলছি। আপনাদের কি কোম্পানি আর আপনাদের পিপলস গ্রুপ, আমি হাসান মোহাম্মদ ইকবাল। ভেতরে কি মালামাল আছে? আমাদের এখনো মালামাল আছে, আমরা সম্পূর্ণ মালামাল নিতে পারিনি, ওই পরিমাণ আমরা সময় ওখানে দেয়নি আমাদের। আপনাদের কি ভেতরে মালামাল আছে? অ্যাকোয়ামেরিন ড্রেজিং থেকে আমাদের লিফট 7-এ আমাদের, আমি চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমাদের সব জিনিসপত্র আমরা নিয়ে যেতে পারবো এবং অন্যান্য কোম্পানিকেও নেওয়ার স্কোপ দেওয়া হোক, তাহলে জিনিসগুলি ক্লিয়ার হয়ে গেলে জিনিসগুলি আমরা রেস্কিউ করতে এই সুযোগটা দেওয়া উচিত আমাদের দাবি। মানে রাজুক থেকে বলা হয়েছে যে যদি আপনাদের মালামাল সিলগালার পরে মালামাল নেয়ার জন্য রাজুকের কাছে আবেদন করতে হবে বিজিএমএ, বা আপনারা করতে পারেন। আপনারা সেটি করেছেন? না, এখনো করি না, কিন্তু করতে হবে তো, কারণ আমাদের যারা মালামাল রয়ে গেছে এখন আনতে হবে এটি, কারণ প্রচুর মালামাল রয়ে গেছে আমাদের। আফসানা, এখানে এই যে যারা আছেন বিভিন্ন প্রতিষ্ঠানের, এর বাইরে বিজিএমএ এর বিভিন্ন কর্মকর্তারাও আছেন, তারাও যোগাযোগ করছেন, চেষ্টা করছেন যে তারা অনুমতি নেয়ার জন্য এবং ভেতরে যেসব মালামাল আছে
হচ্ছে সেগুলো এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য, এবং রাজুকের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা এই প্রক্রিয়াটি শেষ করি তারা একদিন সময় দিতে পারেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান তিনি কিন্তু গতকালকে বলেছিলেন যে তারা একদিন সময় দিতে পারেন, এবং সেটি প্রয়োজনে রাজুকের আবেদন বিজিএমইএ রাজুককে আবেদন করলে অথবা এখানকার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা আবেদন করলে তারা সেই সময়টি দিতে পারেন। তারপরই তারা ভবন ভাঙার কার্যক্রমটি শুরু করবেন। আর ভবন ভাঙার কার্যক্রমে তারা আধুনিক পদ্ধতি ব্যবহার করবেন সেটি তারা জানিয়েছেন, এবং দ্রুততম সময়ের ভেতরে যেন কোনো ধরনের ক্ষতি না হয় সেভাবেই তারা ভবনটি ভাঙবেন, এটি আমাদেরকে গতকালকে জানিয়েছিলেন। তো আজকে পর্যন্ত এখন পর্যন্ত রাজুকের কোনো কর্মকর্তা কেউ এখানে এসে হাজির হননি। তো এই ছিল বিজিএমইএ ভবন থেকে আমার কাছে সবশেষ খবর। নাজিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ হাতির ঝিলের বিজিএমইএ ভবনের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাজির ফরাইজি। দর্শক, এবারে নিচ্ছি মিস্টার কুকির সংবাদ বিরতি। ফিরে এসে আরও যা থাকছে। প্রেসিডেন্ট নির্বাচনে ভোট শুরু বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয়ে চলবে মধ্যরাত পর্যন্ত। এবং মেসির জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 4 বার্সেলোনা ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ম্যান ইউকে 3-0 গোলে হারালো কাতালানরা। সংবাদ দেখছেন আরটিভিতে, আপনাদের সঙ্গে আছি আমি আফসানা সুরাইয়া। মধুমতি ব্যাংক বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের খবর। বাংলাদেশের নারী ফুটবল সঠিক পথে এগোচ্ছে, তবে পরবর্তী ধাপে উঠতে আরও অনেক কাজ করতে হবে। আরটিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন কলম্বিয়ান ফুটবলার প্রশিক্ষক জেসিকা হুরতাদো। বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপ এরই একটি অংশ বলে মনে করেন জেসিকা। বাংলাদেশের নারী ফুটবলের অগ্রগতি দেখে মুগ্ধ কলম্বিয়ান ফুটবলার ক্যাথরিন ফ্যাবিওলা কাস্ত্রো মুনোজ। অরণ্য গফুরের বিশেষ রিপোর্ট। জেসিকা হুরতাদো কলম্বিয়ান বংশোদ্ভূত ফুটবল প্রশিক্ষক। অলিম্পিকের মতো মঞ্চে খেলেছেন জাতীয় দলের জার্সিতে, মাঠ মাতিয়েছেন ইউরোপের একাধিক ক্লাবের হয়েও। বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের সুবাদে এবার ঘুরে গেলেন বাংলাদেশ। খুব কাছ থেকে দেখেছেন নারী ফুটবলারদের, বিনিময় করেছেন অভিজ্ঞতা, ছোটখাটো টিপসও দিয়েছেন লাল সবুজের মেয়েদের। সেখান থেকেই মূল্যায়ন করলেন এদেশের নারী ফুটবলকে। Well, we started the sport a long time ago, so we have a little more experience. ফুটবল কলম্বিয়ানদের রক্তে মিশে, আর বাংলাদেশ এক্ষেত্রে নবীন। যদিও অল্প সময়ে বেশ উন্নত করেছে এসব মেয়েরা। তাদের অগ্রযাত্রায় মনে হচ্ছে সঠিক পথেই আছে এদেশের ফুটবল, তবে অন্য লেভেলে যেতে আরও কাজ করতে হবে। There's a lot of support, which is nice, and I think the difference is that দুবাইতে রোনালদিনহোর প্রতিষ্ঠানে প্রশিক্ষকের কাজ করছেন জেসিকা। রয়েছে অপরচুনিটি থ্রু স্পোর্টস নামের নিজের প্রতিষ্ঠানও। বাংলাদেশের মুগ্ধতায় এসবের মাঝেও সুযোগ পেলে বড় পরিসরে কাজ করতে চান মৌসুমী সানজিদাদের নিয়ে। অল্প দিনের এই সফরে যথেষ্ট খোরাক পেয়েছি। ভালো প্রস্তাব পেলে এদেশের মেয়েদের নিয়ে দীর্ঘমেয়াদেও কাজ করতে পারি। long term plan for women's football, and I think it's if I can be a part of it, I don't see why not. আর কলম্বিয়ার হয়ে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা সমৃদ্ধ 27 বছর বয়সী ক্যাথরিন কাস্ত্রো এখন খেলছেন কলম্বিয়া লিগের বড় দল ন্যাসিওনালে। ইংরেজিতে এখনো অভ্যস্ত হতে না পারলেও ঢাকায় ফুটবল মিথস্ক্রিয়ায় রোমাঞ্চিত ক্যাথরিন। এখানে কদিন থেকে কলম্বিয়ার মতোই মনে হয়েছে আমার। খুবই অতিথিপরায়ণ এদেশের মানুষ। আমি খুবই খুশি এমন কাজে সম্পৃক্ত হতে পেরে। মেসি ভক্ত দুজনই আওড়ালেন সাফল্য প্রাপ্তির জীবন কাঠি, ইচ্ছা, কঠোর পরিশ্রম ও পৃষ্ঠপোষকতা। অরণ্য গফুর, আরটিভি, ঢাকা। দর্শক, সকালের সংবাদ শেষ করব, তবে তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। বঙ্গবন্ধু প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বিএনপির সংসদে যাওয়া গণতন্ত্রের জন্য ইতিবাচক মন্তব্য তথ্যমন্ত্রীর।
গ্যাসের দাম বাড়লে ধ্বংসের মুখে পড়বে তৈরি পোশাক সহ শিল্প খাত, আশঙ্কা মালিকদের। দাম না বাড়িয়ে শিল্প জ্বালানি নীতি করার তাগিদ। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর আশ্বাসে নৌ ধর্মঘট স্থগিত করল শ্রমিকরা। দাবি মানা না হলে আবারও ধর্মঘটের হুঁশিয়ারি। এবং সিলগালা করে পুলিশ হেফাজতে বিজিএমএ ভবন, মালামাল সরানো শেষ হলেই ভাঙা প্রক্রিয়া শুরু হবে, জানালো রাজুক। সকালের সংবাদ এই পর্যন্তই। আর টিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোরে ডাউনলোড করুন আর টিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। এতক্ষণ সঙ্গে থাকা অসংখ্য ধন্যবাদ।